Subscribe now and press the bell icon. Never miss an update. আমরা এখন ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থির অনুপাত সূত্রের কোনো ব্যতিক্রম আছে কিনা সেটা দেখব। প্রথম যে পয়েন্ট, কনভার্স স্টেটমেন্ট of law of constant proportion, converse statement of law of constant proportion is not always true. প্রথমে এই পয়েন্টটা আমরা আলোচনা করি, তারপর আমরা আইসোটোপিক কম্পোজিশনের ভ্যারিয়েশন হয়ে গেলে লটা ফলো করা কিনা সেটা দেখবো আমরা। কনভার্স স্টেটমেন্ট অফ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ নট অলওয়েজ ট্রু, মানে আমরা বাংলা যদি বলি স্থিরানুপাত সূত্রের বিবৃতিটি সর্বদা সত্য হয় না। তোমাদের এক্সামসে আসতে পারে যে ব্যাখ্যা করো স্থির অনুপাত সূত্রের বিপরীত বিবৃতি সর্বদা সত্য হয় না। তাহলে এখন বিপরীত বিবৃতিটা কি দেখি। আমরা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের স্টেটমেন্টটা কি ছিল দেখি, যে একটি যৌগকে যে কোনোভাবে তৈরি করা হোক না কেন, যৌগের মধ্যে উপস্থিত মৌলসমূহের ওজন অনুপাত সর্বদাই স্থির থাকবে। এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি যে মৌলসমূহের ওজন অনুপাত স্থির রেখে যদি মৌলগুলো যুক্ত করা হয় তাহলে কী হবে, সর্বদাই একই যৌগ পাওয়া যাবে। এটা হচ্ছে বিপরীত বিবৃতি। অর্থাৎ যখন দুটো এলিমেন্টকে আমরা ফিক্সড ওয়েট রেশিওতে কম্বাইন করব তাহলে সবসময় ইট উইল অলওয়েজ রেজাল্টস অন কম্পাউন্ড বা সেম কম্পাউন্ড। এটা হচ্ছে কনভার্স স্টেটমেন্ট অফ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। উদাহরণস্বরূপ আমরা দেখি, তাহলে এই যে ব্যাপারটা যে সর্বদা সত্য হয় না কেন, তাহলে দেখা যাক একটা উদাহরণ। প্রথমে আমরা দেখব প্রথম পয়েন্ট আমরা দেখব আইসোমারের ক্ষেত্রে এই যে কনভার্স স্টেটমেন্ট অফ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন সত্য হয় না বা ট্রু হয় না। যেমন অ্যামোনিয়াম সায়ানেট আর ইউরিয়া, they are isomer because they have the similar formula but different structure. Due to different structure they have the different chemical properties. তাহলে আমরা আইসোমার কাকে বলে আগে দেখি, যে একই আণবিক সংকেত সম্পন্ন যখন যৌগগুলির গঠন সংকেত আলাদা হয়, অর্থাৎ গঠন আলাদা হয়, তখন তাদের কি হয়, রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যায়। এই সমস্ত যৌগসমূহকে কী বলে, আইসোমার বলে বা সমবায়ব বলে। আর ঘটনাটির নাম কি, দ্য ফেনোমেনন ইজ কল্ড আইসোমারিজম বা সমবায়বতা। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামোনিয়াম সায়ানেট আর ইউরিয়া, এদের মধ্যে কার্বন আছে, উভয়ের মধ্যে আছে সমান সংখ্যায় ইকুয়াল নাম্বার অফ কার্বন আছে, ইকুয়াল নাম্বার অফ নাইট্রোজেন আছে, ইকুয়াল নাম্বার অফ হাইড্রোজেন আছে অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ অক্সিজেন আছে। তাহলে আমরা এভাবে লিখি যে আমরা উভয়ের ক্ষেত্রে কিন্তু দেখব যে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন, এই যে রেশিও উভয়ের ক্ষেত্রে কিন্তু দেখব আমরা সমান হবে। দেখা যাক সমান হয় কি না। তো নাইট্রোজেন দেখতে পাচ্ছি আমরা ফর্মুলাটা যদি লিখি N2H4
সি ও এরকম ধরনের একটা ফর্মুলা হবে। তাহলে 2 ইন্টু 28 2 ইন্টু 14 is to 4 into 1 12 is to 16। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই জিনিস দেখবো, নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ইস টু অক্সিজেন। নাইট্রোজেনের দুটো আছে 2 ইন্টু 14, চারটে হাইড্রোজেন আছে 4 ইন্টু 1, কার্বন আছে 12, অক্সিজেন আছে 16। তাহলে দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে কিন্তু রেশিওটা সমান হয়ে যাচ্ছে। তাহলে একই মানে নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন অক্সিজেনের যদি আমি এই পরিমাণ নিয়ে যদি আমরা যৌগ তৈরি করার চেষ্টা করি, তাহলে ওই যে সূত্রটা আমি বলেছিলাম একই যৌগ পাওয়া উচিত, কিন্তু বাস্তবে কী হচ্ছে, দুটো যৌগ পাওয়া যাবে। অর্থাৎ আমি 28 গ্রাম যদি নাইট্রোজেন, 4 গ্রাম যদি অক্সিজেন, 12 গ্রাম যদি কার্বন আর 16 গ্রাম যদি অক্সিজেন নিয়ে যৌগ তৈরি করার চেষ্টা করি, তাহলে আমি কী পাবো, একখানা যৌগ পাবো না, আমি দুটো যৌগ পাবো। কী অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া। ক্লিয়ার? আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন তোমরা দেখেছো ডাইমিথাইল ইথার, ওকে, আর ইথানল, দে আর আইসোমার বিকজ দে হ্যাভ দ্য সিমিলার ফর্মুলা। কি ফর্মুলা? C2H6O। তাহলে কী হবে, কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন উভয় ক্ষেত্রে কিন্তু সমান হবে। অর্থাৎ 24 গ্রাম কার্বন, 6 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম অক্সিজেন নিয়ে যদি আমরা যৌগ তৈরি করি, তাহলে আমি দুটো যৌগ পাবো। সেই জন্য বলা হচ্ছে যে কনভার্স স্টেটমেন্ট অফ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ নট অলওয়েজ ট্রু। 2 নম্বরে আমরা যাবো উদাহরণে, এটা হচ্ছে পলিমারিক কম্পাউন্ড। যেগুলো পলিমার মানে কি? পলি মানে বহু। তাহলে কিছু অণু, অর্থাৎ অনেক সংখ্যক অণু যখন লার্জ নাম্বার অফ মলিকিউলস যখন এক জায়গায় ওরা যুক্ত হয়ে যায় দিয়ে বিশাল বা মাইক্রো অণু তৈরি করে, সেগুলো কি পলিমার যেখান থেকে তৈরি হয়, যে অণু থেকে তৈরি হয় তাকে বলা হয় মনোমার। তাহলে মনোমার থেকে আমরা পলিমার পাই। তাহলে মনোমার টু পলিমার। উদাহরণস্বরূপ তোমরা দেখেছো ক্লাস 10-এ যে আমরা জানি যে ইথিলিন C2H4 লার্জ নাম্বার অফ ইথিলিন যখন আমরা কিছু কন্ডিশন প্রয়োগ করে যদি আমরা এটাকে পলিমারেশন করি, তাহলে কি হবে, যে ইথিলিনের পলিমার তৈরি হবে এরকম। এটাকে কি বলে? পলিথিলিন। অনুরূপভাবে আমরা যদি অ্যাসিটিলিন 3 মোল নিই কপার টিউবের মধ্য দিয়ে যদি আমি 600 ডিগ্রি সেন্টিগ্রেডে চালনা করি, অর্থাৎ when acetylene gas pass through hot copper at 600 degree centigrade, benzene will be obtained. তাহলে দেখতে পাচ্ছ বেনজিন, এবং তাহলে বেনজিনের মনোমার আমি কি বলতে পারি? অ্যাসিটিলিন। বা ঘুরিয়ে বলতে পারি অ্যাসিটিলিনের ট্রাইমার হচ্ছে বেনজিন। তাহলে উভয় ক্ষেত্রে দেখবে তুমি কার্বন ইস টু হাইড্রোজেন কী হবে, 12। প্রথম ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি 12 into 2 is to 2 into 1, that is 12 is to 1। দ্বিতীয় ক্ষেত্রে কী দেবো আমরা, যে 6 into 12 is to 6 into 1, that is equal to 12 is to 1। তাহলে কি হলো, যে 12 গ্রাম 12 is to 1 এই রেশিওতে যদি আমরা কার্বন আর হাইড্রোজেনকে নিয়ে যৌগ তৈরি করার চেষ্টা করি, কি পাওয়া যাবে? শুধু অ্যাসিটিলিন পাওয়া যাবে না, বেনজিনও পাওয়া যেতে পারে। নেক্সট আমরা এক্সেপশনে যাচ্ছি, আইসোটোপিক কম্পোজিশন। তোমরা জানো আইসোটোপ কি, যে যখন একটা মৌলের একই, তোমরা জানো যে একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক একটা ফিক্সড, একটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ। তাহলে একই মৌলের পরমাণু ক্রমাঙ্ক এক, কিন্তু মাস নাম্বার যদি আলাদা হয় বা ভর সংখ্যা যদি আলাদা হয়, তাহলে কী হবে, তাদের পরস্পর কী বলবো আমরা, তাদের বলবো আমরা আইসোটোপ। আইসো মানে একই। তো পৃথিবীতে বেশিরভাগ মৌলগুলোর কিন্তু আইসোটোপ আছে। আমরা যদি জল দেখো, জলে কি আছে, জলটা যদি জলে হাইড্রোজেন অক্সিজেন আছে, তাহলে হাইড্রোজেনের মাস নাম্বার যদি 1 হয়, তাহলে কী হবে, একটা সাধারণ হাইড্রোজেন।
আবার মাস নম্বর 2 হতে পারে ডয়টেরিয়াম বলে, মাস নম্বর 3 হতে পারে ট্রাইটিয়াম বলে। তাহলে সাধারণ হাইড্রোজেন দিয়ে আমরা যে জলটা দেখি ন্যাচারালি সেটা আমরা জলপান করি। আর কিছু আছে যেগুলো ডয়টেরিয়াম, আর ডয়টেরিয়াম এটাকে ভারী জল বলে। তো ভারী জল যখন আমরা নিয়ে আসবো কোনো সোর্স থেকে, তাহলে কী হবে, ভিন্ন ভিন্ন সোর্সে এরকম তো হতে পারে যে হাইড্রোজেন আর ডয়টেরিয়ামের যে রেশিও ভ্যারি করতে পারে। যদি ভ্যারি করে যায় তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন যে আমরা বললাম জলের ক্ষেত্রে সবসময় ফিক্স থাকবে, সব জায়গায় যে কোনো জায়গা থেকে আমি জল আনি না কেন বা তৈরি করি না কেন সেটা কিন্তু ভ্যারি করে যেতে পারে। তবে মজার কথা হচ্ছে যে বাস্তবে কিন্তু আইসোটোপিক কম্পোজিশন বা আইসোটোপের যে অনুপাত পৃথিবীর যে কোনো জায়গায় প্রায় সমান থাকে। তাহলে সেক্ষেত্রে খুব একটা ভ্যারিয়েশন করে না। তাহলে আমরা এতক্ষণ আমরা স্টেনবোর্ড সূত্রের যে ব্যতিক্রমগুলি আলোচনা করলাম, এরপরে আমরা নেক্সট সেশনে ল অফ মাল্টিপল পোর্শন শুরু করব। ফলো করো।